ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগ ফিরবে কিনা ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু তোরা থাকবে কিনা সেটা নিয়ে চিন্তা কর। এনসিপিকে নীলা ইসরাফিল। এদিকে মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক। বাঁধ ভেঙে পানির চাপ বৃদ্ধি, পাহাড়ি ঢলে হালুয়াঘাটে অন্তত 20 গ্রাম প্লাবিত। আমিরাত আসল মীর জাফর বিন সালমান ও ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের সাথে আমিরাতের আতাত, বিন সালমান কোন দিকে? এবং সর্বশেষ জানাবো, মানুষ দেখলে গুঁতো দেয়, দুষ্টু মহিষের নাম রাখা হলো নেতানিয়াহু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক, বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন, দেশে হাওড়া অঞ্চলে ধান পানির নিচে তলিয়ে গেছে। যদিও ধান মার্কা বাংলাদেশে ক্ষমতায় আছে, কিন্তু ধানের রাজনীতি এখন গুলশান কেন্দ্রিক হয়ে পড়েছে। তিনি বলেন, প্রায়োগিক অর্থে ধান কেন্দ্রিক ব্যবসায়ী সিন্ডিকেট যারা রয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব প্রধানমন্ত্রী। এখন গুলশানে যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, হাওয়া ভবনে যাদের সঙ্গে যোগাযোগ ছিল তাদের কাছে চলে গেছেন। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, মাওলানা ভাসানী দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ, অবশ্য সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী বাংলাদেশে কৃষক নির্ভর রাজনীতির সূচনা করেছিলেন। যদি তার এ মার্কাটা ওনার কাছে থাকতো, আজকে ধান মার্কা পানির নিচে তলিয়ে যেত না। ধান মার্কা বাংলাদেশে ক্ষমতায় থাকলেও কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। এখন ধানের রাজনীতি বগুড়া থেকে গুলশানে চলে এসেছে। গুলশানের ব্যবসায়ী প্রভাবশালী গোষ্ঠীর কাছে সেই ক্ষমতা ও অর্থ চলে গেছে। তিনি বলেন, কৃষি দেশের জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ, শুধু অস্ত্র বা সামরিক শক্তি জাতীয় নিরাপত্তার বিষয় নয়। কৃষিখাত অস্থিতিশীল হলে এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। আওয়ামী লীগ ফিরবে কিনা ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু তোরা থাকবি কিনা সেটা নিয়ে চিন্তা কর। এনসিপিকে নীলা ইসরাফিল। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমকে লক্ষ্য করে একটি সমালোচনামূলক মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, সার্জিস, তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে নীলা ইসরাফিল পোস্টটি করেন। সেখানে তিনি লেখেন, প্রিয় সার্জিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস, কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসেবে তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। বাস্তবতা মেনে নাও, রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছো, এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি আরও লেখেন, আওয়ামী লীগ ফিরবে না সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু তোরা থাকবে কি থাকবে না সেটা নিয়ে চিন্তা কর। তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই, কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না। নীলা ইসরাফিল লেখেন, সময়ের সংকেত স্পষ্ট, জনগণ দেখছে, বিচার করছে এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব, আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়। তোদের পতনের কাউন্টডাউন অনেক আগে শুরু হয়েছে, এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান সেই পতনকে আরো ত্বরান্বিত করছে। এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন এবং মনে রাখুন, বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে। মৃত ঘোষণা, কবর খোঁড়ার পর নড়েচড়ে উঠলেন যুবক। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণার প্রায় 3 ঘন্টা পরে নড়েচড়ে উঠেছেন খোকন নামের এক যুবক। মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল 10টার দিকে খোকন অসুস্থতা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরে আবারও অসুস্থতা অনুভব করলে তাকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা খোকনকে বাড়িতে নিয়ে গিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন এবং জানাজার জন্য মাইকিংও শুরু করা হয়। এর মধ্যে বিকাল 5:30টার দিকে খোকন নড়েচড়ে ওঠেন। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা খোকনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আশরাফিয়া মজুমদার বলেন, উনাকে সকালে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে, কিন্তু উনি বাড়িতে চলে যান। পরে বিকালে আবার অসুস্থতা অনুভব করলে পুনরায় হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মানুষ মারা যাওয়া 6 ঘন্টা পর্যন্ত শরীরের কোনো অংশ নড়াচড়া করতে পারে, কারণ তখনও শরীরের সব নার্ভ মারা যায় না।
বাঁধ ভেঙে পানির চাপ বৃদ্ধি, পাহাড়ি ঢলে হালুয়াঘাটে অন্তত 20 গ্রাম প্লাবিত। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা ও ভুবনকুড়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। সকালে ভুবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া এলাকায় মেনংছড়া নদীর বাঁধ এবং গাজীর ভিটা ইউনিয়নের মধ্যে বোয়ালমারা এলাকায় বুড়াঘাট নদীর বাঁধ ভেঙে গেলে আশপাশের এলাকায় দ্রুত পানি ঢুকে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। অতিরিক্ত পানির চাপে এক পর্যায়ে বাঁধ দুটি ভেঙে যায় এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিতে তলিয়ে যাওয়া গ্রামের মধ্যে রয়েছে মাজরাকুড়া, কুমারগাতি, আঁচকিপাড়া, তেলিখালি, করইতলি, মহিষলেটি, গোবরাকুড়া, কালিয়ান্দিকান্দা, মণিকুড়া, রাংড়াপাড়া, বুড়াঘাট, বোয়ালমারা, ডুমনিকুড়া, কাতলমারি, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও মহাজনী কান্দা সহ অন্তত 20টি গ্রাম। এসব এলাকায় ঘরবাড়ি, পাকা বোরো ধান, সবজি ক্ষেত ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। সরজমিনে দেখা গেছে অনেক এলাকায় বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। নিচু এলাকায় মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। মাঠ জুড়ে কাটা না হওয়া বোরো ধান পানির নিচে ডুবে আছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় 22,840 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত 70 হেক্টর জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। আমিরাত আসল মির্জাফর বিন সালমান ও ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের সাথে আমিরাতের আতাত। বিন সালমান কোন দিকে? মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বাপুয়া। সংযুক্ত আরব আমিরাত তেল চকচকে মরুর দেশ ইরানের বেসামরিক অবকাঠামো সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্র যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে 1000 বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দিয়ে আর যাই হোক বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্টো ইন লাকেশ বলেছেন, আমিরাত নিজেদের উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো, আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলতে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখো সাপের মতো এই নীতি। একই দিনে হাসিমু, আরেকদিকে বিষ দাম। ইরান ইসরায়েল দ্বন্দ্বে থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশের ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুই পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড ও ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না, কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।